মুয়াম্মার গাদ্দাফি ইতিহাসের নায়ক নাকি খলনায়ক? উত্থান এবং ক্ষমতা দখল। 1969 1942 সালে একটি যাযাবর বেদুইন পরিবারে জন্ম নেন গাদ্দাফি। 1965 সালে লিবিয়ার বেনগাজি মিলিটারি একাডেমি থেকে স্নাতক সম্পন্ন করার পর গাদ্দাফি লিবিয়ান সেনাবাহিনীর সিগন্যাল কর্পস, সিগন্যাল কোর্প বা যোগাযোগ শাখায় একজন অফিসার হিসেবে কমিশন পান। পরে 1966 সালে তিনি যুক্তরাজ্যে ব্রিটেন গিয়েও কিছুদিনের সামরিক প্রশিক্ষণ নেন। গোপন বিপ্লবী দল গঠন। ছাত্রজীবন এবং মিলিটারি একাডেমিতে পড়ার সময় থেকেই গাদ্দাফি মিশরে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের আরব জাতীয়তাবাদ দর্শনে গভীরভাবে অনুপ্রাণিত ছিলেন। লিবিয়ার তৎকালীন রাজা ইদ্রিসের পশ্চিমা ঘেঁষা নীতি এবং রাজতন্ত্রের ওপর তিনি ক্ষিপ্ত ছিলেন। তাই তিনি এবং তার বিশ্বস্ত কয়েকজন তরুণ সেনা কর্মকর্তা মিলে গোপনে ফ্রি ইউনিয়নিস্ট অফিসার্স মুভমেন্ট নামে একটি বিপ্লবী গোষ্ঠী গড়ে তোলেন। 27 বছর বয়সে অভ্যুত্থান। 1969 সালের 1 সেপ্টেম্বর যখন রাজা ইদ্রিস চিকিৎসার জন্য দেশের বাইরে গ্রিসে ছিলেন, তখন মাত্র 27 বছর বয়সী ক্যাপ্টেন গাদ্দাফি তার দলবল নিয়ে অত্যন্ত নিখুঁত ও রক্তপাতহীন একটি সামরিক অভ্যুত্থান ঘটান। তারা রেডিও স্টেশন, সরকারি ভবন এবং বিমানবন্দরগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করেন। একটি মজার বিষয় হল, সরকার পতনের পর যখন গাদ্দাফি দেশের সর্বোচ্চ নেতা বা রাষ্ট্রপ্রধান হন, তখন তিনি নিজেকে জেনারেল বা ফিল্ড মার্শালের মতো বড় কোনো সামরিক পদে উন্নীত করেননি। তিনি শুধু ক্যাপ্টেন থেকে এক ধাপ এগিয়ে কর্নেল পদবি গ্রহণ করেছিলেন। সারা জীবন তিনি এই কর্নেল গাদ্দাফি নামেই পরিচিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কারণ তার মতে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে বড় বড় রাজকীয় পদবীর কোনো প্রয়োজন নেই। লিবিয়ার স্বর্ণযুগ এবং উন্নয়ন। যারা গাদ্দাফিকে নায়ক মনে করেন, তারা মূলত তার শাসনামলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সামনে আনেন। তেল সমৃদ্ধ লিবিয়ার সম্পদকে তিনি জনগণের কল্যাণে ব্যবহার করেছিলেন, বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা। গাদ্দাফির আমলে লিবিয়ার শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হতো। তার শাসনামলে লিবিয়ার সাক্ষরতার হার 25% থেকে বেড়ে প্রায় 90%-এর কাছাকাছি পৌঁছায়। লিবিয়ায় গৃহহীন থাকা অপরাধের শামিল ছিল। নবদম্পতিদের ঘরবাড়ি তৈরি বা কেনার জন্য সরকার থেকে মোটা অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হতো। দ্য গ্রেট ম্যান মেড রিভার, এটি গাদ্দাফির জীবনের সবচেয়ে বড় কীর্তি। মরুভূমির নিচ থেকে পাইপলাইনের মাধ্যমে লিবিয়ার প্রধান শহরগুলোতে সুপেয় পানি আনার জন্য তিনি বিশ্বের বৃহত্তম কৃত্রিম নদী প্রকল্প তৈরি করেন, যা মরুভূমিকে সবুজ করে তুলেছিল। আফ্রিকান ঐক্য। তিনি ইউনাইটেড স্টেটস অফ আফ্রিকা বা একক আফ্রিকান মুদ্রিকান মুদ্রা চালুর স্বপ্ন দেখেছিলেন, যাতে আফ্রিকা পশ্চিমা দেশগুলোর ওপর থেকে নির্ভরতা কমাতে পারে। দমনপীড়ন ও সন্ত্রাসবাদ অন্যান্য একনায়কদের মতোই গাদ্দাফির একটি অন্ধকার দিক ছিল, যার কারণে বিশ্বজুড়ে তিনি একজন নৃশংস স্বৈরাচারী হিসেবে পরিচিত পান। গাদ্দাফি লিবিয়ায় সব ধরনের রাজনৈতিক দল এবং স্বাধীন গণমাধ্যম নিষিদ্ধ করেন। তার লিখিত সবুজ বই ছিল লিবিয়ার একমাত্র রাজনৈতিক দর্শন। তার শাসনের সমালোচনা করলে কারাদণ্ড, নির্যাতন বা প্রকাশ্যে ফাঁসি দেওয়া হতো। এমনকি বিদেশে পালিয়ে যাওয়া বিরোধীদেরও গুপ্ত হত্যার শিকার হতে হয়েছিল। আন্তর্জাতিক সন্ত্রাসবাদে অর্থায়ন। 1980-র দশকে গাদ্দাফি বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেন। 1988 সালে স্কটল্যান্ডের লকারবি আকাশে প্যান অ্যাম 103 বিমানে বোমা হামলার পেছনে গাদ্দাফি সরকারের হাত ছিল বলে প্রমাণিত হয়, যাতে 270 জন মানুষ মারা যান। বিলাসবহুল জীবন ও স্বজনপ্রীতি। দেশের সম্পদ সাধারণ মানুষের পেছনে খরচ করলেও গাদ্দাফি এবং তার পরিবার বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন এবং অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন। 4. পতন ও নৃশংস পরিণতি। 2011 সালে মধ্যপ্রাচ্যে আরব বসন্ত বা স্বৈরাচার বিরোধী গণজাগরণের ঢেউ লিবিয়াতেও আছড়ে পড়ে। গৃহযুদ্ধ। গাদ্দাফির পদত্যাগের দাবিতে সাধারণ মানুষ রাজপথে নেমে এলে তিনি সামরিক বাহিনী দিয়ে নির্মমভাবে আন্দোলন দমনের চেষ্টা করেন। এর ফলে লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। ন্যাটোর হস্তক্ষেপ। গাদ্দাফি যখন নিজের জনগণের ওপর বিমান হামলা চালাচ্ছিলেন, তখন জাতিসংঘ ও ন্যাটোর সামরিক জোট বিদ্রোহীদের সমর্থনে লিবিয়ায় বিমান হামলা শুরু করে। 2011 সালের 20 অক্টোবর গাদ্দাফির নিজ শহর সির্তের একটি কালভার্টের নিচে লুকিয়ে থাকা অবস্থায় তিনি বিদ্রোহীদের হাতে ধরা পড়েন। ক্ষুব্ধ জনতা ও বিদ্রোহীরা তাকে চরম নির্যাতন করে গুলি করে হত্যা করে। এর মাধ্যমেই অবসান ঘটে তার 42 বছরের শাসনের। গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় যে লিবিয়ার নাগরিকদের একাংশের চোখে তিনি ছিলেন একজন দেশপ্রেমিক নেতা, যিনি লিবিয়াকে একটি দরিদ্র দেশ থেকে আফ্রিকার সবচেয়ে ধনী ও উন্নত দেশে পরিণত করেছিলেন। পশ্চিমা বিশ্ব ও ভুক্তভোগীদের চোখে তিনি ছিলেন একজন খ্যাপাটে, নিষ্ঠুর এক নায়ক ও সন্ত্রাসী।
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান তাকে মিডল ইস্টার্ন ম্যাড ডগ বা মধ্যপ্রাচ্যের পাগল কুকুর বলে ডাকতেন। Mad dog of the Middle East. মুয়াম্মার গাদ্দাফির ৪২ বছরের শাসনামলে পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স সাথে তার সম্পর্ক ছিল চরম বৈরিতা ও সংঘাতে ভরা। পশ্চিমা দেশগুলো তাকে তাদের নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকি মনে করত। গাদ্দাফির কারণে পশ্চিমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক এবং গোয়েন্দা ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি ও বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিল। গাদ্দাফি যেভাবে পশ্চিমাদের ক্ষতি করেছিলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সবচেয়ে বড় ক্ষতি। গাদ্দাফি সরাসরি পশ্চিমা বিরোধী চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে অর্থ, অস্ত্র ও নিরাপদ আশ্রয় দিতেন। এর ফলে পশ্চিমা দেশগুলো বড় বড় সন্ত্রাসী হামলার শিকার হয়। লকারবি বিমান হামলা ১৯৮৮। স্কটল্যান্ডের লকারবি শহরের আকাশে মার্কিন বিমান সংস্থা প্যান অ্যামের ১০৩ নম্বর ফ্লাইটে লিবিয়ান গোয়েন্দারা বোমা হামলা চালায়। এতে বিমানের ২৫৯ জন যাত্রী এবং মাটিতে থাকা ১১ জন সহ মোট ২৭০ জন মারা যান, যাদের অধিকাংশই ছিলেন মার্কিন ও ব্রিটিশ নাগরিক। এটি আমেরিকার ইতিহাসে ৯/১ আগে অন্যতম বড় সন্ত্রাসী হামলা ছিল। ইউটিএ ফ্লাইট ৭২২ হামলা ১৯৮৯। নাইজারের আকাশে ফরাসি যাত্রীবাহী বিমানে লিবিয়ার বোমা হামলায় ১৭০ জন আরোহী মারা যান, যার মধ্যে বহু ফরাসি নাগরিক ছিলেন। বার্লিন ডিস্কো ক্লাব বোমা বর্ষণ ১৯৮৬। পশ্চিম বার্লিনে একটি নাইট ক্লাবে, যেখানে মার্কিন সেনারা যাতায়াত করত, লিবিয়ান এজেন্টরা বোমা হামলা চালায়। এতে ২ জন মার্কিন সেনাসহ ৩ জন নিহত এবং ২ শতাধিক মানুষ আহত হন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ। গাদ্দাফি যুক্তরাজ্যের কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী আইরিশ রিপাবলিকান আর্মিকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও বিস্ফোরক, যেমন সিমেটেক্স, সরবরাহ করেছিলেন, যা দিয়ে তারা বছরের পর বছর ধরে ব্রিটেনের মাটিতে রক্তক্ষয়ী হামলা ও ব্রিটিশ কর্মকর্তাদের হত্যা করেছিল। পশ্চিমা তেল কোম্পানিগুলোর জাতীয়করণ ও অর্থনৈতিক আঘাত। ১৯৬৯ সালে ক্ষমতায় আসার পরপরই গাদ্দাফি পশ্চিমাদের ওপর বড় অর্থনৈতিক ধাক্কা দেন। তিনি লিবিয়ার খনিজ তেল ও গ্যাসের খনিগুলো থেকে মার্কিন ও ব্রিটিশ তেল কোম্পানিগুলোর মালিকানা কেড়ে নেন এবং সেগুলোকে জাতীয়করণ করেন। ওপেক মাধ্যমে তেলের দাম বাড়িয়ে এবং তেলকে পশ্চিমাদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিনি পশ্চিমা অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ও সংকট তৈরি করেছিলেন। মার্কিন সামরিক ঘাঁটি উচ্ছেদ ও ভূ রাজনৈতিক ক্ষতি। ক্ষমতায় এসেই গাদ্দাফি লিবিয়ার মাটি থেকে পশ্চিমা সামরিক উপস্থিতি সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেন। তিনি ত্রিপোলিতে অবস্থিত তৎকালীন মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাঁটি হুইলাস এয়ারবেস বন্ধ করে দেন এবং মার্কিন সেনাদের দেশ থেকে তাড়িয়ে দেন। ভূমধ্যসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক আধিপত্যের ওপর এটি ছিল একটি বড় আঘাত। একই সাথে তিনি ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলোও বন্ধ করে দেন। ডলারের আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ। গাদ্দাফি পশ্চিমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা আমেরিকান ডলারের আধিপত্যকে ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি আফ্রিকান ও আরব দেশগুলোকে নিয়ে একটি একক মুদ্রা ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছিলেন, যা খাঁটি সোনা দিয়ে তৈরি হবে। তার পরিকল্পনা ছিল লিবিয়া সহ আফ্রিকার সব দেশ তাদের খনিজ তেল এবং প্রাকৃতিক সম্পদ আর ডলারে বিক্রি করবে না, বরং সোনার দিনারের বিনিময়ে বিক্রি করবে। এটি সফল হলে মার্কিন ডলার ও ইউরোপীয় ইউরো ধসে পড়ত এবং পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থা এক মহা সংকটে পড়ত। অনেকে মনে করেন এই পরিকল্পনার কারণেই পশ্চিমা দেশগুলো তড়িঘড়ি করে ২০১১ সালে তাকে ক্ষমতাচ্যুত করে। গাদ্দাফি আফ্রিকার সাথে ইউরোপের সীমানা নিয়ন্ত্রণ করতেন। তিনি ইউরোপকে হুমকি দিয়ে বলতেন, যদি তাকে খাটো করার চেষ্টা করা হয় তবে তিনি সীমান্ত খুলে দেবেন। তার পতনের পর লিবিয়া একটি অরাজক দেশে পরিণত হয় এবং লাখ লাখ অবৈধ আফ্রিকান অভিবাসী ও উদ্বাস্তু সমুদ্রপথে ইউরোপে, বিশেষ করে ইতালি ও গ্রিসে প্রবেশ করতে শুরু করে, যা ইউরোপের জন্য আজ অবধি একটি মারাত্মক সামাজিক ও রাজনৈতিক সংকট হিসেবে রয়ে গেছে। সংক্ষেপে বলতে গেলে গাদ্দাফি পশ্চিমাদের কোটি কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি করেছিলেন, তাদের নাগরিকদের ওপর রক্তাক্ত সন্ত্রাসী হামলা চালিয়েছিলেন এবং বৈশ্বিক রাজনীতিতে তাদের একক আধিপত্যকে বারবার চ্যালেঞ্জ করেছিলেন। গাদ্দাফি ছিলেন লিবিয়ার জনগণের জন্য এক মহানায়ক, কিন্তু পশ্চিমাদের জন্য ছিলেন এক যমদূত। লিবিয়ার সাবেক দীর্ঘমেয়াদী শাসক মুয়াম্মার গাদ্দাফি ইতিহাসের অন্যতম বিতর্কিত একজন চরিত্র। তাকে এক কথায় নায়ক বা খলনায়ক হিসেবে আখ্যায়িত করা কঠিন, কারণ একদিকে তিনি লিবিয়ার জন্য কিছু অভাবনীয় ইতিবাচক পরিবর্তন এনেছিলেন, অন্যদিকে তার নৃশংস এক নায়কতন্ত্র ও মানবাধিকার লঙ্ঘন তাকে খলনায়কের আসনে বসিয়েছে। মূলত পশ্চিমারা তাকে খলনায়ক বললে ও তিনি প্রকৃত নায়ক, নিজ দেশ এবং জনগণের ভালো চেয়েছিলেন। লিবিয়ার জনগণ আজীবন তাকে মনে রাখবে। গাদ্দাফির শেষ মুহূর্ত। টানা ৪২ বছর লিবিয়া শাসন করেছিলেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।
একসময় যাকে ভাবা হতো অপরাজেয়, 2011 সালের 20 অক্টোবর তার সেই সাম্রাজ্যের নির্মম ও রক্তাক্ত সমাপ্তি ঘটে তার নিজ শহর সিরতে। ধূলিসাৎ হয়ে গেলে তিনি তার দেহরক্ষীদের নিয়ে আশ্রয় নেন রাস্তার পাশের এক নোংরা ড্রেনেজ পাইপের ভেতর। কিন্তু শেষ রক্ষা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের এনটিসি বিদ্রোহী যোদ্ধারা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। যে শাসক নিজেকে রাজাদের রাজা বলে দাবি করতেন, তাকে টেনে হিঁচড়ে বের করা হয় সেই সুড়ঙ্গ থেকে। পরবর্তী কয়েক মিনিট ছিল চরম বিশৃঙ্খলা ও নৃশংসতার। বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর গাদ্দাফি রক্তাক্ত অবস্থায় জীবন ভিক্ষা চেয়ে বলেছিল, আমি তোমাদের কী ক্ষতি করেছি? এটা হারাম, তোমরা যা করছো তা পাপ। কিন্তু উত্তেজিত জনতা কোনো কথা শোনেনি। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। অবমাননার চরম পর্যায়ে এক বিদ্রোহী তার মাথায় কাছ থেকে গুলি করে। মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যায় লিবিয়ার 4 দশকের একনায়কের জীবন। একজন একনায়কের অহংকার আর ক্ষমতার দম্ভ ধুলোয় মিশে গিয়েছিল লিবিয়ার তপ্ত বালুতে। গাদ্দাফির এই নৃশংস মৃত্যু কেবল একটি শাসনের পতনই ছিল না, বরং তা ছিল বিশ্ব ইতিহাসের অন্যতম নির্মম এক পরিণতি, যা আজও লিবিয়া সহ পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এখনই এমন রোমাঞ্চকর ভিডিও পেতে সবার আগে। লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।